লাল শাড়িতে প্রেয়সী, লেখনীতে ফাতেমা ফারিয়াল। পর্ব সংখ্যা অন্তিম পর্বের বর্ধিত অংশ। অতএব অন্তিম পর্বের আরেকটি অংশ আসবে, যদিও প্রথম অংশ এর আগে আপলোড করা হয়েছে এবং এটা হচ্ছে দ্বিতীয়, প্লাস আরও একটি পর্ব আসবে যেটা লেখিকা নোটসে বলে দিয়েছে। হাসপাতালের করিডোর জুড়ে পিনপত নীরবতা। ইমার্জেন্সি সি সেকশনে লেখা লাল বাতিটি এখনো জ্বলছে। বাতাসে সামনে সবাই শ্বাসরুদ্ধ হয়ে বসে আছে। ভেতরে রিদিতাকে নিয়ে গেছে 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে। প্রতিটি সেকেন্ড যেন ঘন্টার সমান ভারী। ঘড়ির প্রতিটি কাঁটা এক এক করে সবাই গুনছে, কিন্তু এখনো কোনো খবর আসেনি। আহাদ অস্থিরতায় একবার অপারেশন থিয়েটারের দরজার দিকে কপাল ঠেকাচ্ছে, তো আবার নিচে গিয়ে বসে পড়ছে, আবার কখনো দুহাতে চুল টেনে ধরে শূন্যর দিকে তাকিয়ে থাকছে। এই অপেক্ষায় তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছে। আফরোজা শেখ ছেলের দিকে তাকিয়ে আছে অসহায়ের মতো। বুকের ভেতর অসহায়ত্ব তার ভয় একসাথে পাক খাচ্ছে। মনে মনে ভাবছে, আল্লাহ না করুক যদি কোনো দুঃসংবাদ আসে, তাহলে এই ছেলেকে তিনি কিভাবে সামলাবেন। তারেক রায়হান নিথর হয়ে বসে আছেন, চোখে এক ধরনের শূন্যতা, যেন সব অনুভূতি নিঃশেষ হয়ে গেছে তার। এমন একটা দিন তাকে দেখতে হবে তিনি কখনো কল্পনাতেও করেনি। ঈশানী পাশে বসে বাবার দুহাত শক্ত করে ধরে রেখেছে, যেন বাবার ভরসা দিতে চায়, অথচ সে নিজের ভেতরেই ভেঙে পড়েছে। চোখের কোণে জমে থাকা অশ্রুকণা সে কোনো মতে আটকে রেখেছে। আমজাদ মীর অস্থিরভাবে করিডোর জুড়ে পায়চারি করছে, চোখ বারবার ওটির দরজা দিকে চলে যাচ্ছে। ঠিক তখন ওই ভেতর থেকে আদনান বেরিয়ে এলো। তাকে দেখেই সবাই মৌমাছির মতো ঘিরে ধরলো। আহাদ কাতর চোখে শুধু তাকিয়ে আছে, কথা বলার শক্তিটুকুও যেন নেই। আমজাদ মীর ভারী কণ্ঠে প্রশ্ন করলো। আদনান কিছু না বলেই চুপ করে আছে, কোনো কথা বলছে না। কিছু বলছো না কেন? কি হয়েছে? অপারেশন কত দূর? আদনান এবার আর চোখে তাকালো আহাদের দিকে। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, তবুও ভাঙা কণ্ঠে বলল, এখনো চলছে। ডক্টর জুবাইদের সাথে কথা হয়েছে, উনি বলেছে এখন শুধু আল্লাহ ভরসা, এর বেশি কিছু তিনি বলতে পারছে না আপাতত। আফরোজা শেখ দাঁড়িয়ে পড়লেন, কণ্ঠে তীব্র উদ্বেগ। কি বলছো তুমি? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে রিদিতাকে নিয়ে গেছে, এখনো কিছু বলতে পারছে না, মানেটা কি? আদনান গম্ভীর কণ্ঠে নিয়ে নিঃশ্বাস ছাড়ল। ছোট আম্মু রিদিতার টুইন প্রেগনেন্সি, তার উপর প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। সব মিলিয়ে কেসটা খুব জটিল হয়ে গেছে। আমিও বুঝতে পারছি তোমাদের মনের ব্যাপারটা। ওরা অকারণে সময় নিচ্ছে না, কারণটা বুঝবার চেষ্টা করো। এই কথাটুকু শুনে আফরোজা শেখ হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে পড়লেন। তারেক রায়হানের বুকের ভেতরটা কেঁপে উঠল, চোখটা ছলছল করে উঠল। ঈশানীর চোখ থেকে অশ্রু গড়ে পড়তে লাগলো। সুমন তারেক রায়হানের পিঠে হাতে আলতো করে বুলিয়ে দিয়ে বলল, বাবা, রিদির কিছু হবে না, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। তারেক রায়হান ফুপিয়ে উঠলেন। মেয়ের বোন করুণ পরিণতি দেখে একজন পিতার জন্য কতটা অসহনীয় তা একজন পিতাই বোঝেন, কিন্তু আস্থার সামনে আরেকজন মানুষও ঠিক তার মতো করেই মেয়ের জন্য ছটফট করছে। তিনি নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালেন। আর তখন অপারেশন থিয়েটারের দরজায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে। তারেক রায়হান ধীরে এগিয়ে গিয়ে আলতো হাতে কাঁধে হাত রাখলেন। আহাদ এবার ঘুরে তাকালো, চোখে তার অসীম ভাঙন, অসীম কাতরানো। রিদি ঠিক হয়ে যাবে তো? আব্বু বলুন না, আপনার মেয়ে ঠিক হয়ে যাবে তো? তারেক রায়হান কিছুক্ষণ চুপ রইলেন। আহাদ রাজা তাকে আব্বু বলে ডেকেছে, এই ডাক্তার জন্যই অপ্রত্যাশিত তার, অথচ গভীরে ভেতরটা নাড়িয়ে দিল। আহাদ ভাঙা গলায় আবারও বলল, আপনি ওকে বলুন না ও আব্বু, এভাবে আমাকে নিঃস্ব করে যেন না যায়। আপনি তো ওর বাবা, আপনার কথাও শুনবে, আপনি একবার বলুন না। তারেক রায়হান ব্যথাতুর এক ঢোক গিলে নিলেন, তারপর অদ্ভুত কোমল স্বরে বললেন, আমার বলা না বলায় কিছু হবে না বাবা, এখানে সব কিছু আল্লাহর ইচ্ছের ওপর নির্ভরশীল। তার বান্দাকে হেফাজত করার মালিক তো একমাত্র তিনি। আপনি তার কাছে যান। আহাদ অসহায় স্বরে বলে, আমি চাইলে কি তিনি শুনবে? আমার মতো পাপী বান্দার দোয়া কি তিনি কবুল করবেন? বলুন না আব্বু, কবুল করবেন?
তারেক রায়হান হালকা হাসলেন। তিনি পরম দয়ালু, মন থেকে চাইলে তিনি কাউকে ফিরিয়ে দেয় না। এই কথাটুকু আহাদের ভেতর থেকে যেন গেঁথে গেল। কিছুক্ষণ পর সে তারেক রায়হানের সাথে হাসপাতালের কেন্দ্রীয় মসজিদের দিকে এগিয়ে গেল। শীতল পানিতে অজু করে দুজনে একসাথে এশার নামাজ আদায় করলো। নামাজ শেষে তারেক রায়হান দীর্ঘ মোনাজাতে ডুবে গেল। কাপা কণ্ঠে মেয়ের জন্য দোয়া করলেন। সব শেষে আগে তার স্বাভাবিক হয়ে ফিরে আসে। আহাদও তার পাশে বসে অনুকরণ করে মোনাজাতে হাত তুলল। বুকের অদৃশ্য বোঝা যেন কিছুটা হলেও হালকা হয়ে এলো। এক অদ্ভুত প্রশান্তি তার অন্তর ছুঁয়ে গেল কিছুটা মুহূর্তের মাঝেই। মোনাজাত শেষে হাত ক্লান্ত শৈলে গুটি শুটিয়ে শুয়ে পড়ল মসজিদের খসখসে কার্পেটে। তারেক রায়হান তার মাথাটা টেনে নিজের ওরের ওপর রাখলো। আলতো করে মাথাটাই হাত বোলাতে লাগলো, যেমন একজন বাবা তার সন্তানকে শান্ত করে। আহাদ একদম শিশুর মতো চুপচাপ সে স্পর্শ অনুভব করতে লাগলো, ঠিক যেমনভাবে হৃদিতা তার চুলে আঙ্গুল চালাতো। এই স্পর্শ ঠিক তেমন। আহাদ বুঝতে পারছিল, একদম অবিকল একই স্পর্শ। তার শুকনো মুখ এক চিলতে হাসির আভা ফুটে উঠল। তার সাথে সে আজ অবধি চোখে চোখ রেখে ঠিকভাবে কথা বলেনি। আজ তারই কোলে মাথা রেখে নিশ্চিন্তে চোখ বন্ধ করলো। নীরবতা কেটে গেল কিছু সময়। হঠাৎ আহাদের ফোন বেজে উঠল। সে চমকে উঠল। শাহিন। রিসিভ করতে উপাস থেকে উচ্ছ্বসিত কণ্ঠ ভেসে এলো। ভাই, ভাবিকে অবজারভেশন রুমে নিয়ে গেছে। ডাক্তার বলেছে আল্লাহর রহমতে সবাই ঠিক আছে। মা আর বাচ্চারা সবাই সুস্থ আছে। এখন আপনাকে খুঁজছে। আহাদ চোখ বন্ধ করে গভীর স্বস্তির নিঃশ্বাস টেনে নিল। তারেক রায়হান তার দিকে তাকিয়ে বলল, আমি আসছি শাহিন, এখনই আসছি। মসজিদ হাসপাতাল চত্বরেই ছিল, তাই পৌঁছাতে সময় লাগলো না। একজন নার্স এগিয়ে এসে বলল, পেশেন্ট হৃদিতার হাজব্যান্ড কে আছেন, আপনাকে ভেতরে ডাকছে। আহাদ তার মায়ের দিকে তাকালো। আফরোজা শেখ চোখের ইশারায় সাহস দিল। আকাশি আপরন, টুপি আর মাস্ক পরে আহাদ কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। বুক ভরা ভয়, আশা আর অজানা অনুভূতি নিয়ে। সামনের বেডে হৃদিতাকে শুয়ে আছে। আহাদ অবচেতন। সে অবস্থা সাদা চাদরে ঢাকা। তার শরীরে এখন খুবই নিস্তেজ দেখাচ্ছে। মুখে ক্লান্তির ছাপ, চোখ দুটো অল্প অল্প করে খুলছে। আহাত ধীরে ধীরে এগিয়ে এসে তার মাথাটা হাতে মুড়ে বসে পড়ে। এতক্ষণে বুকের ভেতর বড় ঝড় বইছিল। পেয়সীকে চোখের সামনে দেখে সেই ঝড়টা যেন আরো তীব্র হয়ে উঠল নিমিষেই, এক মুহূর্তে। হৃদিতা আহাতকে দেখা মাত্রই আর নিজেকে ধরে রাখতে পারল না। ডুকরে কেঁদে উঠল। আহাত কাপা হাতে তার চোখে মুছে দিল। বৃদ্ধা আঙ্গুল দিয়ে আলতো করে গাল ছুঁয়ে দিল। কপালে গালে দু চোখের পাতায় একের পর এক চুম খেল। তারপর নরম কপালে কপাল ঠেকে কিছুক্ষণ চুপ করে রইল। সে নীরবতার মধ্যে হৃদিতা টের পেল আহাদও কাঁদছে। ধীরে ভাঙা কণ্ঠে সে বলল, আপনি কাঁদছেন? আমি তো ভেবেছিলাম আপনি খুশি হয়েছেন। আহাদের মাথা তুলে নাক ঢাকালো, নাক টানলো, কণ্ঠটা নামিয়ে বলল, আমার প্রাণ ভোমরাকে নিয়ে টানাটানি করছো আর বলছো খুশি হতে? হৃদিতা দুর্বল হাসি এসে জিজ্ঞেস করলো, ভয় পেয়েছেন? আহাদ এক মুহূর্ত দেরি না করে বলল, ভীষণ। আমাকে ভালোবাসেন? হৃদিতার চোখ দুটো ভিজে উঠল। আহাদ মৃদু গলায় বলল, হুম। এই উত্তর শুনে হৃদিতা অভিমানে ঠোঁট দুটো ফুলালো। ক্লান্ত মুখটাও সে যেন ছোট্ট বিমান স্পষ্ট। কপালে ছোট ছোট চুলের গোছা সরিয়ে দিতে দিতে বলল, ভালোবাসি না যদি বাসি, তাহলে ব্যাঙের বাচ্চা দুটো কোথা থেকে আসলো হৃদিরানী? খবরদার। হৃদিতা ক্ষীণ হাসি দিয়ে বলল, আমার বাচ্চাদের ব্যাঙের বাচ্চা বলবেন না। আর চোখ বরফ করেই বলল, যাক বাবা, আপনি নিজেই তো একটা ব্যাঙ, আপনার বাচ্চাদের ব্যাঙের বাচ্চা বলবো না কি বলবো? হৃদিতা ক্ষুদ্র স্বরে বলল, ব্যাঙ আপনি, আপনার 14 গোষ্ঠী। আর ঠোঁট টেপে হাসি আটকালো। সেই 14 গোষ্ঠীর মধ্যে তো আপনার বাচ্চা দুটো পড়ে। হৃদিতা রাগে চোখে তাকিয়ে রইল। আহাত তার নাকে আলতো করে একটা টোকা দিয়ে বলল, ঠিক আছে, আর বলবো না, হয়েছে? হৃদিতা ধীরভাবে মাথা নাড়ল। ফের জিজ্ঞেস করলো, বেবিতে দেখেছেন? আহাত মাথা নাড়ল। হুম। কেন? কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও নিজের কথা শেষ করলো। আমি তো বলেছিলাম আমি মরি কিংবা বাঁচি, সবার আগে আপনি ওদের মুখ দেখবেন, তাহলে কেন দেখলেন না? আর চোখ নামিয়ে শান্ত গলায় বলল, কারণ তার আগে তোমাকে দেখা জরুরি ছিল। এখন নিশ্চিন্ত ওদের মন ভরে দেখতে পারবো।
সে পাশের একজন নার্সকে ইশারা করলো। নার্স এসে একজন একজন করে দুটো বেবি আহাদের কোলে তুলে দিল। আহাদ গভীর দৃষ্টিতে দুজন অস্তিত্বের দিকে তাকিয়ে রইল। ছোট ছোট মুখ, মুঠো করা আঙুল, কাপা নিঃশ্বাস, সবকিছু যেন অবিশ্বাস্য লাগছে। একে একে দুটোর কপালে চুমু খেলো, ছোট চুলগুলো ছুঁয়ে দেখলো, তারপর আলতো করে চাদর সরিয়ে দেখতে লাগলো। হৃদিতা বুড়ো কোচকে জিজ্ঞেস করলো, কি করছেন? এভাবে কি দেখছেন? ছেলে নাকি মেয়ে চেক করছি। আপনি এটাও জানেন না? হৃদিতা অবাক হয়ে বলল, আগেই তো বলা ছিল, তাই না? একটা ছেলে একটা মেয়ে, জানি তো, তবুও নিজের চোখে দেখে নিশ্চিত হয়ে নিলাম। আপনি আসলেই পাগল। আহাদ নরম গলায় বলল, পাগলই তো, আর সেই পাগলামির কারগারে আপনিও নিজে। হৃদিতা হালকা হাসলো। আহাদ আবার ঝুঁকে তার কপালে নরম চুমু খেলো। এবার হৃদিতা বেবিদের হাতের আঙ্গুলে একের পর এক চুমু দিতে লাগলো। আহাদ অপলক চোখে তাকিয়ে সেই দৃশ্য দেখছিল। একজন মা, তার সদ্য জন্ম নেওয়া সন্তান, তার সেই অদ্ভুত শান্তি। ঠিক তখন একজন নার্স এসে বলল, স্যার, আপনার সময় শেষ, এখন আপনাকে বাইরে যেতে হবে। আগামীকাল পেশেন্টকে কেবিনে শিফট করা হবে, এরপরেই তখন দেখা হবে। আজ শেষবার রিতার দিকে তাকালো। সদ্য নবজাতক দুটো শিশুকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এলো। বুকের ভেতর কেমন এক যেন ভারী হয়ে উঠল। ভয়, দায়িত্ব আর সীমাহীন ভালোবাসা একসাথে চেপে বসেছে। বাইরে অপেক্ষারত মানুষের ভিড় উচ্ছ্বাসে ফেটে পড়ল। আহাদ বেবিদের তারেক রায়হানের কোলে তুলে দিল। তারেক রায়হান একে একে দুজনকে কোলে নিল। কানের কাছে মৃদুস্বরে আজান শোনালেন। এমন সময় আফরোজা শেখ বাচ্চাদের দিকে তাকাতেই আবেগ চেপে রাখতে না পেরে বলে উঠল, মাশাআল্লাহ, একদম পুতুলের মতো হয়েছে। সাথে সাথে আমজাদ মীর গর্বভরা কণ্ঠে হেসে উঠলেন। বুকটা যেন চওড়া হয়ে গেছে তার। দেখতে হবে না কার নাতি নাতনি, মীর পরিবারের রক্ত বলে কথা। সবাই একজোটে হেসে উঠল। এমন সময় আহিয়া এসে হাজির। সে বাড়িতেই ছিল, শরীর ভালো না, তাই আদনান বারবার তাকে আসতে বারণ করেছিল, কিন্তু ফুপি হওয়ার আনন্দে তার সমস্ত শরীর দুর্বলতা হার মানিয়েছে। আবেগ আর ভালোবাসার টানে শেষ পর্যন্ত আদিলকে সঙ্গে নিয়ে এসেছে। বাচ্চাদের কাছে গিয়ে সে ছোট ছোট আঙ্গুল দুটো ধরে আদর করলো। চোখে মুখে কি যে আনন্দ। কণ্ঠটা আপনি শিশুসুলভ হয়ে উঠল। আও গুলগুলু, বেবিলা, দেখো তো, এটা কে? তোমার ফুপি। এই তো তোমাদের ফুপু। ফুপু, তার কণ্ঠে উচ্ছ্বাস। মেয়ে বাবুটা ঠোঁট কুঁচকে নিল। আহিয়া একদম ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে তাকে আলতো করে ঝুঁকাতে লাগলো। ও লে লে লে, না 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 না, কাঁদে না, এটা ফুপু, দেখো তোমার ফুপু। আদনান দূরে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। এত আনন্দের মাঝে তার ভেতরে এক নিঃশ্বাস পোড়া ব্যথা। আহিয়ার চোখে সেই উচ্ছ্বাসতা, কণ্ঠে সেই মাতৃত্বমাখা মায়া, সবকিছু মিলিয়ে তার নিজের অপূর্ণতাটাকে যেন তার প্রকট করে তুলল। কিন্তু কিভাবে বোঝাবে সে, কি বলবে আহিয়াকে? সে নিজের ভেতর নিজে পড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আল্লাহর সাথে পাল্লা দেওয়া যায় না। হয়তো তিনি চাননি তার সন্তান এই পৃথিবীতে আসুক। এই ভাবনাটুকুতে তার বুকটা আরো ভারী হয়ে এলো। গভীর এক দীর্ঘ শ্বাস ফেলল। আদনান এগিয়ে এসে আহিয়ার পাশে দাঁড়ালো। আলতো আঙ্গুলের ডগা দিয়ে দুটো বেবির নাকে ছুঁয়ে দিল। নিঃভাবে স্পষ্ট টুকু দিল, নিঃশব্দে কিন্তু ভরা ভালোবাসায়। এত বছর পর মীর পরিবারে আবার একসাথে পুত্র ও কন্যার আগমন ঘটেছে। তারপর জোরে শুধু হাসি, দোয়া আর আনন্দ উচ্ছ্বাস। 6 মাস পর সকাল থেকে মীর হাউসে একরকম উচ্ছ্বাসে ঢেউ আছড়ে পড়েছে। কারণটা খুব স্পষ্ট। আজ ওই জার্মানি থেকে ফিরছে সালমান মীর আর শারমিন। সেদিন আকিকা দিয়ে বাচ্চাদের নাম রাখা হয়েছিল। সেদিন তাদের আসার কথা ছিল, কিন্তু কাজ, সময় আর ব্যস্ততা টানাপড়েনে তখন আসা হয়ে ওঠেনি। আর আজ সেই অপূর্ণতা পূরণ করে সকাল সকাল বাড়িতে যেন উৎসবের রঙে রঙিন, হাসি, গল্প আর সব মিলিয়ে এক আলাদা সৌন্দর্য তৈরি হয়েছে। সে এখনো ঘুমিয়ে আছে। সারা রাত জুড়ে বাচ্চারা তাকে এক মুহূর্ত শান্তিতে ঘুমাতে দেয়নি। সারা রাত জাগিয়ে রাখে বাচ্চা দুটো। ভেতরের দিকে যখন ওরা দুজন একটু চোখ বন্ধ করে, তখনই আহাদও একটু সুযোগ পায় চোখ বুঝবার। কিন্তু আজ নিচতলায় সেই হই হুল্লোড় আর ঘুমের 12টা বাজিয়ে দিচ্ছে। বিরক্ত হয়ে বালিশটা মুখের উপর চেপে ধরল, কিন্তু কোনো লাভ হলো না। শেষমেশ গভীর এক বিরক্তি নিঃশ্বাস ফেলে চোখ মুখ খুলে
গুছিয়ে নিল, নিয়ে জেগে বসলো। চোখে এখনো আধ বোঝা, মাথা ঝিমুনি ভরা। ঠিক তখনই কানে ভেসে এলো একটা পাতলা আধ ভাঙা স্বর, পাপা পা 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 পাপা। আদ বিস্মিত হয়ে হেসে ফেললো। পাশে ঘুরতে দেখলো তার রাজকন্যা ছোট ছোট আঙ্গুল পুরো মুখের ভেতরে ভরে রেখেছে, চোখ দুটো চকচক করছে, মুখে একরাশ আগ্রহ। আহাত কনুইতে ভর দিয়ে সামান্য ঝুঁকে পড়লো মেয়ের সামনে। তাকে দেখা মাত্রই অরিতা উচ্ছ্বাসে হাত পা ছুটতে লাগলো, কচি গোলাপি ঠোঁট নাড়িয়ে এক নাগাড়ে বলতে লাগলো, পা 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 পাপা পাপা। মুখ থেকে থুতু গড়িয়ে পড়ছে। আহাত বৃদ্ধ আঙ্গুল দিয়ে আলতো করে মেয়ের মুখ মুছিয়ে দিল। আদুরে গলায় বলল, এই তো পাপা। কি হয়েছে পাপা, কি হয়েছে? খিদে পেয়েছে? খুব খিদে পেয়েছে? আমার খেতে দেয় না, একদম কেয়ার করে না, একটুও না। হ্যাঁ, একদমই কেয়ার করে না, জানি তো, সব জানি। পাপাও কেয়ার করে না। একদম কেয়ার করে না। তার কথার মাঝে ছোট্ট আরিতা অবুঝ মন বুঝি বুঝলো না। তবুও মেয়েটা যেন তার বাবার সাথে পাল্লা দিয়ে অভিযোগ জানাতে লাগলো। আরো জোরে বুবু বুবু করে শব্দ করলো। আহাত চোখ ঘুরিয়ে পাশের দিকে তাকালো। আব্রাহাম মানে ছেলেটা নির্বিঘ্নে ঘুমিয়ে আছে, নিঃশব্দে ছন্দ ঝুঁকে ওঠানামা করছে তার বুক। আহাদ এবার আস্তে করে মেয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হুস, আস্তে কথা বলো। মা, তোমার ভাই ঘুমাচ্ছে তো, শুনে ফেললে মাম্মামকে বলে দিবে, তখন পাপ্পাকে আবার কান ধরতে হবে। আস্তে আস্তে বলো, পাপা শুনছি তো। আরিতা যেন কথা বুঝলো, একদম চুপ হয়ে গেল। আঙুল মুখে পুড়ে ফেল ফেল করে বাবার দিকে তাকিয়ে রইল। আহাত মেয়ের মুখ থেকে আঙুল সরাতেই সে আবার ঢুকিয়ে দিল। এই ছোট্ট জেদে আহাত বুঝে গেল মেয়ের খিদে পেয়েছে। সে আদরের স্বরে বলল, খুব বেশি খিদে পেয়েছে মা? ঠিক আছে, পাপা এখনই মাম্মাকে ডেকে আনছি, কেমন? এই বলে সে মেয়েকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে দোতলার করিডোরে এসে নিচতলার হলরুমের দিকে তাকালো। নিচে সবাই বসে হাসছে, গল্প করছে, আনন্দে মেতে আছে, কিন্তু রিদি তাকে কোথাও দেখতে পাচ্ছে না। আজ বুঝে গেল সে নিশ্চয়ই রান্নাঘরে। রিদিত এখন হালিমা বেগম আর বাণীর সাথে প্রায় রান্নাঘরে থাকে, ছোটখাটো কাজে সাহায্য করার চেষ্টা করে। আজও তার বিপরীত হয়নি। হালিমা বেগম বারবার নিষেধ করলে সে শোনেনি। আহাদ মেয়েকে এক হাতে সামলে গলা চড়া করে ডাকলো, রিদি, রিদি ওপরে আসো। রিদিতা তখন পরোটা বানানোর প্রস্তুতি নিচ্ছে, ময়দা হাতে লেগে আছে। ডাক শুনে সে একটু থমকে গেল। এখন কি করবে বুঝে উঠতে পারলো না। এর মধ্যে আবার আহাদের রুক্ষস্বর ভেসে এলো, রিদি ওপরে আসো। আমি দ্বিতীয়বার বলবো না। রিতা মুখে একটু অসহায় হাসি ফুটে উঠলো। আহিয়া দ্রুত এসে বলল, ভাইয়া তোকে ডাকছে, অরিতার খিদে পেয়েছে মনে হয়, তুই যা, আমি দেখছি। রিদিতা আর কিছু না বলে হাত দিয়ে ওপরে চলে গেল। আহিয়া কিছুক্ষণ রান্নাঘরের মাঝে দাঁড়িয়ে রইল, কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। এসব কাজ সে কোনোদিনও ঠিকভাবে করেনি। রান্নাঘর মানেই তার কাছে যেন আতঙ্ক। এক হাতে কপালে চুলগুলো পেছনে সরিয়ে ক্লিপ করে আটকে নিল। তারপর সাহস সঞ্চয় করে হাত বাড়ালো ময়দার দিকে। এক জগ ভর্তি পানি তুলে ময়দার পাত্রের মধ্যে ঢেলে দু হাত দিয়ে গুলতে লাগলো। ময়দার কাদা কাদা হয়ে যাবে, কিন্তু সে বুঝলো না। ঠিক তখনই রান্নাঘরে ঢুকলো হালিমা বেগম। চোখ পড়তে যেন বজ্রাঘাত করলো মাথায়। তিনি কপালে চাপড়ে হায় হুতাশ করে উঠলেন, হায় আল্লাহ, আহিয়া তুই এটা কি করলি? তোকে কে বলেছে রান্নাঘরে আসতে? বানিয়াপা, তুমি দেখোনি ওইটা কি করলো? আহিয়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সে তো কিছুই ভুল করেছে বলে মনে হচ্ছে না। সে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন, পরোটা বানাবা না? আমি তো আটা গুলে দিচ্ছি। হালিমা বেগম যেন মাথায় হাত দিয়ে বসলেন। মা, মাপ চাই, তোর কিছু করতে হবে না, তুই আদনানের চা নিয়ে যা। রান্নাঘরে এলেই একটা না একটা ঝামেলা করিস, ঠিক তো চা বানাতে পারিস না। তিনি কথা থামালেন না, বরং পুনরায় সুরে কথা তুলে ক্ষোভের সাথে বললেন, সেদিন কি করলি? চায়ের রং আনার জন্য মরিচ ঢেলে দিয়েছিস, পাগলের মতো বুঝে চাপাতি দিয়ে চা বানায়, আর তুই কি না? তুই যা মা যা, তোর এই পরোটা মরোটা বানাতে হবে না, তুই আদনানের চা নিয়ে যাই। পাশে দাঁড়িয়ে থাকা ঋতু হেসে ফেললো। আহিয়ার সঙ্গে সঙ্গে চোখ রাঙালো, একটু ধমকে উঠলো, চুপ থাক, একদম হাসবি না, সব তোর জন্য হয়েছে। তুই বলি না কেন এত পানি দেওয়া যাবে না?
ঋতুর হাসি এক মুহূর্তে মিলিয়ে গেল। নিজের দোষ এখন তার ঘাড়ে চাপাচ্ছে, এই বুদ্ধিটা আহিয়া ভালোই জানা। হালিমা বেগম আর কথা বাড়ালেন না, হাতের ইশারায় তারা দিলেন। আহিয়া আর কিছু না বলে হাত ধুয়ে চায়ের কাপ নিয়ে ধীর পায়ে উপরে উঠে গেল। আজ আদনানের ছুটি, এতক্ষণ সে নিচেই ছিল সবার সঙ্গে, এখন ওপরে এসেছে নিজের ঘরে। দরজার সামনে এসে আহিয়া থমকে দাঁড়ালো। হঠাৎ করে বুকের ভেতর এক দোটানা জমে গেল। সে তো রাগ করে নিজে ঘরে চলে গেছে, আজ 2 দিন হলো এই রুমে আশেপাশে আসেনি। এখন কি করবে? ভেতরে যাবে নাকি চা রেখে আবার ফিরে যাবে? মনের ভেতর নিজে বুঝতে পারলো না। এমন সময় ভেতর থেকে পুরুষালী কণ্ঠ ভেসে এলো, না না, নিচে বড় আম্মু আছে, এখন নিচে গেলে সবাই সন্দেহ করবে। আমি তো আর থাকতে চাচ্ছি না ওনার সাথে, আমি শুধু চা দিয়ে চলে যাব, ব্যাস। আহিয়া চমকে উঠল, চোখ বড় বড় হয়ে গেল। সে তো এসব মনে মনে ভেবেছিল, উনি কি করে জানলেন? ভেতরে দাঁড়িয়ে আদনান ঠোঁট চেপে নিজের হাসি সংযত করলো। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার প্রতিটি দোটানো ঠিক ধরে ফেলেছে। আহিয়া কান পেতে ভেতরের শব্দগুলো শোনার চেষ্টা করলো। ঠিক তখনই দরজা হঠাৎ সামনে থেকে খুলে গেল। আদনান দাঁড়িয়ে আছে, বুকের উপরে হাত জোড়া ভাঁজ করে, ভুরু কুঁচকে উঁচু করে। আহিয়া যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, এমন এক কাচুমাচু হয়ে গেল সে। জিভ জড়িয়ে এলো তার। ও চাচি আম্মু আপনার চা পাঠিয়েছে, নয়তো আমি আসতামই না। চাচি আম্মু বলেছে। আদনানের কণ্ঠ হালকা কৌতূহল। আদনান ঠোঁট কামড়লো, হাসলো, তারপর ভেতরে গিয়ে সোফায় বসে পায়ের উপর পা তুলে 2 আঙ্গুল দিয়ে সামনে ইশারা করলো। আহিয়া ছোট ছোট পা ফেলে তার সামনে গিয়ে দাঁড়ালো। আদনান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, একদম নীরবে। তারপর টেবিলের দিকে ইশারা করে বলল, রাখ টেবিলে। আহিয়া কাপটা টেবিলে রেখে তড়িঘড়ি করে বলল, আমি আসছি। দরজার দিকে ভুরু কুঁচকে দ্রুত পা বাড়ালো, কিন্তু ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো আহি। পা থেমে গেল আহিয়ার। দরজার কাছে দাঁড়িয়ে রইল। ভেতরের অস্থিরতা আচমকা যেন দ্বিগুণ হয়ে উঠল। বুকের ভেতরটা কেমন ছটফট করছে। এই অনুভূতিটা তার খুব চেনা। আদনানের এই স্বর, এই ডাক, এর সঙ্গে যে বহুদিনের পরিচয়, কতবার এই কণ্ঠে তাকে নিজের কাছে টেনেছে তার হিসেব নেই। তবুও এই 2 দিন সে নিজেকে ভীষণভাবে সংযত রেখেছে, কারণ খুবই সাধারণ, আবার খুবই গভীরও। সেদিন আদনানকে দেখেছিল একটা মেয়ের সঙ্গে, সহকর্মী হবে হয়তো, কিন্তু তার সাথে এত কিসের কথা? ব্যাস, সেখান থেকে অভিমান বিষটা আহিয়ার মনে ভেতরে গুজে গেছে। আদনান কতবার বোঝাবে, তার জীবনে আহিয়া ছাড়া আর কেউ নেই, কিন্তু এই কথাটা যেন সে 1000বারই বলেছে। আহিয়া ধীরে ফিরে তাকালো, কণ্ঠটা ইচ্ছে করেই স্বাভাবিক রাখার চেষ্টা করলো। কিছু বলবেন আদনান ভাই? আদনান মুহূর্তে যেন বিবর্ণ হয়ে গেল, চোখে জমে উঠল চাপা রাগ, চাপা অসহায়তা। তবুও সে নিজেকে সামলে নিল। ঠোঁটের কোণে জোর করে একটা হাসি টেনে বলল, একটা জিনিস দিতে ভুলে গেছিস। আয়া ভুরু কুঁচকে বলল, কি? এদিকায় বলছি। এই ডাকটা সন্দেহজনক লাগলো তার মনে, তবুও কৌতূহলটা তাকে এগোতে বাধ্য করলো। সে মাত্র 2 কদম এগিয়েছে, এর মধ্যে আদনান হঠাৎ টেনে নিচে কোলে বসে নিল। কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আদর আদর দিতে ভুলে গেছিস। একটু থেমে আবারও বলল, ইদানিং তোর আদরের অভাবে ভুগছি আমি আহিম। ভেতরটা মরুভূমি তৃষ্ণার্ত যাযাবরের মতো শুকিয়ে আছে। কেন এমন করে জ্বালাতন করছিস আমাকে? আহিয়া নিজের ভেতরে দুর্বলতা লুকাতে চেষ্টা করে, নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো। ছাড়ুন আমাকে, কিন্তু আপনার সাথে আমি থাকবো না, আমি এই ঘরেই থাকবো না। আদনান একদম শান্ত স্বরে বলল, ঠিক আছে, সমস্যা নেই, আজ থেকে আমরা তোর ঘরে থাকবো, কেমন? না, মোটেও না। আহিয়া কণ্ঠে জেদ, আমার ঘরে আপনার জায়গা নেই। আদনান তাকিয়ে রইল, প্রশ্ন করল, আমার অন্যায় কি ভুলে গেছেন? হ্যাঁ, বল, কি অন্যায় করেছি আমি? ওই যে ওই মেয়েটা। আদনান আহিয়ার গ্রীবায় মুখ গুজে বলল, নরম গলায় জিজ্ঞেস করলো, কোন মেয়েটা? এখন না জানার ভান করছেন। আহিয়া আবারও উঠতে চাইল, ছাড়ুন আমাকে। আদনান তাকে শক্ত করে নিজের বুকে আটকে নিল, কণ্ঠ ভারী হয়ে গেল তার। পারবো না আমি তোকে ছাড়তে। তুই যা করার করে নে, প্রয়োজন হলে আমাকে মেরে ফেল, তবু আমি তোকে ছাড়ছি না। আহিয়া চাপা স্বরে বলে, আমাকে ছাড়ুন, ছাড়ুন না। আদনান নির্ভীক স্বরে বলল, তো কি হয়েছে? এখন সবাই জানে তুই আমার বউ। আহিয়ার কণ্ঠে জমে থাকা কষ্ট বেরিয়ে এলো, আমি আপনার কেউ না, আপনি আমাকে ভালোবাসেন না। কে বলেছে বাসি না? আমি তো জানি বাসেন না। আদনান চোখে চোখ রেখে প্র্যাকটিক্যালি দেখাই,
কথাটি বলল। আহিয়া চমকে গেল। এই না না, এখন না। তাহলে কখন? হালকা মুচকি এসে বলল, রাতে। রাতে তুই আসবি? না, আমি যাব তোর ঘরে। এবার আহিয়া নিজেকে ছাড়িয়ে উঠে বসলো, চোখের কোণের দিকে তাকিয়ে আবারও দ্রুত দৃষ্টি সরালো, তবে কিছু বলল না। এই নীরবতাটুকু ইহাদের জন্য যথেষ্ট। সে হালকা হাসলো। ঠিক আছে, আমি যাব। তারপর কণ্ঠ স্বর দৃঢ় করে নিয়ে বলল, একটা কাজ করিস, তোর যাবতীয় জিনিসপত্র প্যাক করে রাখিস। আমি 7 দিনের ছুটি নিয়েছি। আমরা কাল সকালে ফ্লাইটে সুইজারল্যান্ড যাব। আহিয়া বিষময় তাকালো। সুইজারল্যান্ড? আপনি কি করে জানলেন সুইজারল্যান্ড আমার ড্রিম কান্ট্রি? আদনান হালকা হেসে তার কানের পাশে চুলের গোছা গুছে দিয়ে বলল, তোর পছন্দ ছোটবেলা থেকেই আমি জানি। আর এটা জানবো না? কণ্ঠস্বর আরো নরম হলো। আমি যতদিন বেঁচে আছি তোর স্বপ্নগুলো পূরণ করবো আহি। শুধু তুই আমার হয়ে থাক সারা জীবন, আজীবন। আমার তাতেই চলবে। আইয়া কিছুক্ষণ চুপ রইল, তারপরে হঠাৎ আদনানের বুকে মাথা গুঁজে দিল। অভিমানী স্বরে বলল, আমি তো আপনার হয়ে থাকবো। শুধু তার বিনিময়ে আমাকে প্রতিদিন চকলেট এনে দিলেই হবে। আদনান তৃপ্তির হাসি হেসে ফেলল। দিন যত যাবে এই মেয়েটার প্রতি তার আসক্তি ততই বেড়ে যাবে। আর এই মেয়েটার মাঝে তার অভিমান করে বসে থাকে, সে তার বুকের ভেতরেই শুকিয়ে যায়। একটাই ভয়, তার মনে বারবার ঘুরে ফিরে আসে, যদি আহিয়া সত্যি একদিন তাকে ছেড়ে যায়, তাহলে তো তার জীবন নাশ ঘটবে খুব দ্রুত। লেখিকার নোটস: অনেক চেষ্টা করলাম এই পর্বেই ইতি টানতে, কিন্তু সব ব্যাখ্যা দিতে গিয়ে হলো না, বেশ বড় হয়ে গেল। আগামী পর্বে ইতি ঘটবে হয়তোবা।